ওয়াও বিবিজান, তুমি আমাকে আদর করতে ওয়াশরুমের ভেতর অব্দি চলে এলে, কিন্তু না বলে কেন আসলে? আমারও লজ্জা আছে তো নাকি? তুমি শাড়ি লেপ্টে দাঁড়িয়ে আছো, আর আমি খালি গায়ে শুধু ট্রাউজার পরে দাঁড়িয়ে আছি। তুমি চাইলে শাড়িটা খুলে ফেলতে পারো। এমনি তোমার জিরো ফিগার দেখি না অনেক দিন। চর খেতে চাইছেন আপনি? আবল তাবল কথা বন্ধ করুন। এখান থেকে আমি আমার জিনিস নিতে এসেছি। জিনিস? কোন জিনিস? আফরাজ আন্দাজ করতে পেরে চুপ রইল। সে জানে তার বিবিজান কোন জিনিসের কথা বলছে। নাজিবা আমতা আমতা করে বলে, আপনাকে বলবো কেন? বের হন একটু, আমি জিনিসটা নিয়ে যাওয়ার পর আইসেন প্লিজ। আফরাজ কথাটা শ্রাবণ করেও ধীর পায়ে বিবিজানের নিকট এগিয়ে যেতে লাগলো। স্বামীকে কাছে আসতে দেখে বুক ধরফরিয়ে ওঠে নাজিবার। আজ 5 দিন পর সে তার স্বামী স্ত্রীর রুমের মধ্যে এসেছে। এতদিন খুব সতর্কে এড়িয়ে চলছিল আফরোজকে, কিন্তু আজ গোসল করার সময় তার খেয়াল হলো তার একটা গোপন জিনিস আফরাজের রুমের ওয়াশরুম থেকে গিয়েছে। মনে মনে ঢোক গিলে এতদিন আফরাজ খুব রাগারাগি করেছে একটিবার কথা বলার জন্য। সে তাকে পাত্তা দেয়নি। আজ জিনিসটা জরুরি না হলে সে মোটেও রুমটির আশেপাশেও ঘেঁষত না। কিন্তু সে এক ব্যাপারে আশ্চর্য হলো বটে, আজ তাকে দেখেও কেন আফরাজ স্বাভাবিক। বিবিজানের মুখে সন্নিকটে এসে তাকে দেওয়ালের সঙ্গে চেপে ধরে আফরাজ। নাজিবা চোখ বুজে অন্যদিকে মুখ ফিরিয়ে রেখেছে। মেয়েটা নিজেকে রোবটিকভাবে প্রদর্শন করছে। আফরাজের বুক জ্বলছে। মেয়েটা তাকে ভালোবেসে পাগলামি করে বেড়ায়, অথচ ভালোবাসার মানুষটির অন্তর অব্দি বুঝতে পারে না। এই নিদারুণ কষ্টের সমীপে নিজেকে শক্ত রেখে হাসিমাখা মুখে চেয়ে আছে তার বিবিজানের দিকে। প্রণয়ী গলায় আওড়ায়, কিছু দেখা দৃশ্য সত্য হয়, আবার কিছু দৃশ্য মিথ্যে হতে কতক্ষণ। সব দেখাই সত্য নয়, সেটা তুমিও জানো, আমিও জানো। তুমি নিজে আমাদের মাঝে যে দূরত্ব টেনেছ না, সেটার ইতি তুমিই টানবে। তফাৎ থাকবে, ইতি টানলেও আমাকে নাও পেতে পারো। শেষের বাক্য থমকানো দৃষ্টিতে চেয়ে তাকায় নাজিবা। মুহূর্তে তার চোখজোড়ায় অশ্রু জমে গেল, কিন্তু সেই অশ্রু মুছল না আফরাজ। কখনো কখনো চোখের অশ্রু মেটাতে নেই, মনের জোরে অশ্রু ঝরিয়ে ফেলা ভালো। এত যদি স্বস্তি মেলে তবে ক্ষতি কি? নাজিবা মুখ খুলতে নিলেই আফরাজ সন্তর্পণে তার হাতে প্যাকেটটা ধরিয়ে দেয়। লজ্জা পেল নাজিবা, প্যাকেটটি হাতে নিয়ে কাছুমুচু করছে, যেন তার স্বামীর চোখে এই প্যাকেটটি পড়ার লজ্জার সম্মুখীন হতে হলো। ব্যাপারটা বিরক্তিকর লাগলো আফরাজের। বিবেজানের কাছ থেকে দূরে সরে আয়নার সামনে এসে দাঁড়ায়। চিরুনি দিয়ে চুল আঁচড়ে গম্ভীর কণ্ঠে বলে, শোনো বিবিজান, এমনি তো আর তোমার স্বামী হয়নি। তুমি না হয় না বুঝলে আমার অন্তরের কথা, আমি তো বুঝি। 5 দিন দূরে থেকেছো, এর মানে এই নয় যে কোনো কিছুই আমার চোখে পড়েনি। গতকাল রাতে যে তোমার পেটে ব্যথা করছিল, একবার জানালে কি তোমাকে পাগড়া গারোতে রেখে আসতাম? যত সব ফালতু ভাবনা তোমার। থাক এখন, এখানেই ফ্রেশ হও। এই প্যাডের প্যাকেটটা নতুন। তোমার ব্যাগে থাকা প্যাডের প্যাকেটে কোনো প্যাডই ছিল না, তাই সকালে গিয়ে তোমার প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে এসেছি। কথাগুলো বলে ওয়াশরুম থেকে বেরিয়ে যায় আফরাজ। নাজিমা নিশ্চুপ রইল। হ্যাঁ, তার পিরিয়ডের কারণে সে তাদের রুমে এসেছিল। গত রাতে কোনোভাবে একটা প্যাড কুসুমা ভাবির থেকে নিয়েছিল। এখন আবারও চাওয়ার মানে সরু দৃষ্টিতে তাকালো। তাই নিজ দায়িত্বে সে প্যাডের প্যাকেটটি নিতে এসে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যায়। কেননা সে বেডরুমে আফরাজকে না দেখতে পেয়ে ভেবেছিল সে অফিস থেকে ফিরেনি। খোশ মনে ওয়াশরুমের দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে। যেই না সামনে তাকালো, থমকে দাঁড়িয়ে যায়, কারণ ওয়াশরুমের আয়নার সামনে উদাম শরীরে ট্রাউজার পরে দাঁড়িয়েছিল আফরাজ। হাতে তার রেজম মেশিন, যা অফ করা ছিল। বলতে গেলে তখনও সে অন করেনি। আফরাজের মুখ দেখে বোঝাই যাচ্ছিল সে ভীষণ খুশি হলো তাকে দেখে। পরক্ষণে তাকে উদ্দেশ্য করে বলে, ভাগ্যিস রেজার মেশিন অন করেনি, না হলে মহারানীর লুকোচুরি ধরতেই পারতাম না। শাড়ির আঁচল খামচে ধরে নাজিবা দরজার পাশে ঘেঁষে দাঁড়িয়ে থাকে। তার যে প্যাড লাগবে তা মুখ ফুটে বলতেও পারছিল না, অথচ স্বামী তার অবস্থা ঠিকই বুঝে নিল। হঠাৎ দরজায় নক করার শব্দে নাজিবার ধ্যান ফিরে। আফরাজ গলা ঝেড়ে বলে, এই যে বেগম সাহেবা, যেখানে দাঁড়িয়ে আছেন ওটাকে বাথরুম বলে, কষ্ট করে ফ্রেশ হয়ে বের হন। নাজিবা বোকা কণ্ঠে জি জি বের হচ্ছি বলে তার কাজ সারতে লাগলো। আফরাজ জানে তার বিবিজানের কাজ জলদি শেষ হবে না, তাই সে নাজিবের রুমের ওয়াশরুমে ফ্রেশ হতে চলে যায়। একজোড়া চোখের মালিক আফরোজকে যেতে দেখে আস্তে করে তার বেডরুমে ঢুকে পড়ে। সর্বক্ষণে চেয়ে ওয়াশরুম থেকে পানির শব্দ শুনতে পায়। ঢোক গেলে ওয়াশরুমের দরজার পাশে একটি ডাস্টের বালতি খেয়াল করে।
সেখানে চুলের গচ্ছ-পড়া দেখতে পায়। চোরা চোখে তাকিয়ে এক মিনি সাইজের পলিথিনে চুলগুলো ভরে নেয়। কোনো দিক না তাকিয়ে তৎক্ষণাৎ বেরিয়ে যায়। নাজিবা দরজা খুলতেই দেখলো রুম শুনশান হয়ে আছে, অথচ তার মনে হচ্ছিল কে যেন রুমের মধ্যে হাঁটাচলা করছে। আফরাজ করছে ভেবে সে আর ঘাটল না, ধীর পায়ে চুল শুকিয়ে নেয়। অতএব দাদির রুমের দিকে এগিয়ে যায়। আজ সকালে তার দাদি শাশুড়ি বলেছিল দুপুরে গোসল সেরে রেডি হয়ে থাকতে। দাদির রুমের দরজা নক করে। খাদিজা বেগম ফোন হাতে নিয়ে অস্থিরভাবে বসে আছেন। কবে গাড়ির শব্দ শুনতে পাবেন এই আশায়। দরজার শব্দ শুনে তিনি ভেতরে আসো বলে অনুমতি দেন। নাজিবা শাড়ির আঁচল মাথায় টেনে সালাম দিয়ে ঢুকে পড়ে। খাদিজা বেগম নাতবউকে দেখে খুশির আহ্লাদে বলেন, নাতবউ এদিকে আয়, এই নে চাবির গুচ্ছ। ওই আলমারির দরজা খুলে 3 নম্বর ডয়ারে দেখ সোনার বক্স রাখা, ওটা বের করে আমায় দে। নাজিবা মৃদু হেসে দাদির কথা মতো সোনার বক্স বের করে তার হাতে দিলেন। তিনি নাজিবাকে ইশারায় পাশে বসতে বলেন। সে বসতেই তিনি সোনার চেন নাজিবার গলায় পরিয়ে দেন। হাতে সোনার একজোড়া বালা, কানে সোনার ছোট দুল পরিয়ে দেয়। এতে ভীষণ অবাক হয়ে যায় নাজিবা। সে বুঝতে পারল না তার দাদি শাশুড়ি হঠাৎ তরজড় করে সোনা কেন পরিয়ে দিচ্ছেন। খাদিজা বেগম নাতবউর নাক ফুট করা নেই দেখে আফসোসের সুরে বলেন, আহারে নাতবউ, তোর নাক তো ফুটো করা নেই, আমি ফুটো করে দিলে কি বেশি ব্যথা পাবি? নাজিবা তার মাকে নাকফুল পরতে দেখেছিল। তার মা বলতো নাকফুল সামলাতে কষ্ট হয় বেশি, কেননা নাকের ময়লা পরিষ্কার করা যায় না সহজে, কিন্তু ব্যবহার করতে করতে ঠিক হয়ে যায়। যোগ গিলে বলে, দাদি বেশি ব্যথা করবে না? আরে না নাতবউ। খাদিজা বেগম আপন মনে সুই সুতো বের করে নাজিবার কাছে বসেন। সুতো সুইয়ের মধ্যে ঢুকিয়ে গিট মেরে নিলেন। আফরাজ বিবেচনের খোঁজে তার দাদির রুমে এসে দেখল তার দাদি সুই দিয়ে নাজিবার নাক ফুটো করার প্রস্তুতি নিচ্ছেন। এই দেখে সে দাদির মন ঘুরাতে চটজলদি বলে ওঠে, সতীন জলদি রেডি হয়ে নাও, বাবা মা আসছেন। খাদিজা বেগম খুশি হয়ে গেলেন। তিনি নাজিবের আপাতমস্তক দেখে মাশাল্লাহ বলেন। নাতবউয়ের চিবুক ধরে বলে, নাতবউ, আমার ছেলে আর ছেলের বউ বহুত বছর পর আইতেছে, তাই তোর নাক ফুটো করতে পারলাম না, কিন্তু পরে করে দিব, নে চিন্তা করিস না, কেমন? নাজিবা হেসে দাঁড়িয়ে যায়। খাদিজা বেগম নিজের মতো খুশির চোটে বিড়বিড়ি ওয়াশরুমে ঢুকে পড়ে। নাজিবা অবাক চাহনি নিয়ে বলে, আপনার মা বাবা আছেন? আফরাজ বেবিজানের কথায় বুড়ো কুঁচকে তাকায়, কোমরে হাত রেখে গলা উঁচিয়ে বলে, কেন? তোমার মনের অভিযোগ বুঝি শ্বশুর শাশুড়িকে বোঝাবে, নাকি তাদের অভিযোগ দিয়ে আমাকে ধুলাই করানোর ধান্দা? হুম, আপনি কি সঠিক জবাব দিতে পারেন না? আমি জিজ্ঞেস করেছি কারণ আমার শ্বশুর শাশুড়ি তারা, বউ হিসেবে রান্না করার দায়িত্ব আমার। বাবারে, সাধু সাবিত্রী আমার। আগে না স্বামী কর্ম পালন করা উচিত ছিল তোমার, তারপর যে পরিবারের কর্ম। স্বামী সবদি পালন করতে দিলে না, আসছে আমার মহারানী রান্না করতে। আপনি কিন্তু আমায় ইনসল্ট করতেছেন। যাই হোক, বাবা মায়ের সাথে দেখা করেই আমরা বের হব। কুসুমা ভাবিকে বলেছিলাম তুমি তার সাথে মিলে ব্যাগ গুছিয়ে নাও। ব্যাগ গুছানোর কথা শুনে নাজিবা আহত গলায় বলে, আপনি বুঝি আমাকে রেখে আসবেন? হুম, 1 মাস তো শেষ বিয়ের, এবার না হয় তোমাকে তোমার আসল অস্তিত্বের মাঝে রেখে আসা দরকার, তাই ওখানে নিয়ে যাব। ওহ, জায়গাটা হলো ফেনী। বুক কেঁপে ওঠে নাজিবার। সে যেখান থেকে পালিয়ে আসার জন্য মৃত্যুর সমান লড়াই করেছে, সে স্থানে পুনরায় যাবে ভাবতে তার মন মস্তিষ্কে আলোড়ন সৃষ্টি হলো। সময় বিলম্ব না করে আফরাজের পাশ কাটিয়ে বেরিয়ে যায় সে। আফরাজ বাঁকা হেসে বিবিজানের যাওয়ার দিকে চেয়ে রইল। সে জানে তার বিবিজান ড্রাগ ভেবে মেডিসিন দিবে শরীরে, তাই নিশ্চিন্তে সে তার লাইব্রেরির রুমে চলে যায়। আকবর মাথায় হাত চেপে চোখ জোড়া গোল করে পেপারসের দিকে তাকিয়ে আছে। আফরাজ লাইব্রেরির দরজা লাগিয়ে আকবরের কাছে গিয়ে তার পিঠে মৃদু চাপড় মারে। আকবর আশ্চর্যজনিত হয়ে গলায় বলে, ভাই, ইউ গ্রেট ভাই, তুই কেমনে এত কিছু জোগাড় করতে পারলি? আমি হলে তো ডাসা মার্কা মুখ নিয়ে বসে থাকতাম। তুই তো সুপারের চেয়েও লিজেন্ড ব্রো। আফরাজ হাসলো। বন্ধুর হাত থেকে পেপারস নিয়ে এক ফাইলে রেডি করে রাখে। তার দিকে তাকিয়ে বলে, আমার 9 বছর বয়সে যে গেমটা শুরু করেছিলেন শ্রদ্ধেয় দাদাজান, সেই গেমটা শেষ করবে আমার বিবিজান, আর এই লড়াই আমি থাকবো। তার আগে আরও কিছু তথ্য জানা বাকি। আমার 9 বছরের স্মৃতি সম্পর্কে জানতে হবে, না হলে কিছু তথ্য অপূর্ণ রয়ে যাবে। এইসব বুঝলাম, কিন্তু তোকে একটা কথা জানানোর ছিল। ইউএসএ এর নাবিক মুন্সিফের নাম শুনেছিস? নাবিক মুন্সিফ নামটা শোনা শোনা মনে হচ্ছে, কিন্তু মনে পড়ছে না ঠিক।
কেন, কি হয়েছে? আমাদের হানিমুন শ্যুট বুকিং সেই রিসোর্টে করা হয়েছে। সেই রিসোর্টের মেইন ওনার হলো নাবিক মুন্সিফ। তার রিসোর্টেই ইউজফুল কোম্পানির 1K অ্যাওয়ার্ড দেওয়া হবে। বলতে পারিস অ্যাওয়ার্ড ফাংশন হবে। লাকিলি সেই রিসোর্টেই তুই আর আমি ইনভাইটেড। আফরা শুনে মুচকি হাসল, তেরামি করে বলে, তোর শাকচুন্নিটা কি কাজ করতেছে নাকি সারাদিন খাবার টুসতে থাকে? বিয়ে হয়ে আমার বালের কাজ করতেছে। এই গাধা মেয়ের কারণে অফিসের কোনো জিনিস সহজে হাতের কাছে পাই না। আমারে পাগলা কুত্তায় কামড়েছিল, ওই গাধিরে পিয়ে বানিয়েছি। মেয়েটা কাজ সহজ না করে কঠিন করে বসে থাকে। ভাগ্যিস বুদ্ধি করে নতুন কেবিনে শিফট হয়েছিলাম, তাই আমার পুনরায় জিনিস হারানোর ভয় নেই। শোন, পুরনো রুমটা লক করে রাখিস, যখন দরকার হবে তখনই যাব ওখানে। এখন চল, আব্বু আম্মু আসবে, এয়ারপোর্টে যাব। 1.5 ঘন্টা পর মিসেস ফেরদৌসি বাসার দরজার সামনে শাশুড়ির পাশে দাঁড়িয়ে পরিহিত শালীন নারীকে দেখে চমকে গেলেন, কিন্তু খুশি হয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে দেন। তখনই তিনি খেয়াল করলেন মেয়ের গালের উপর থাকা একটি তিলের উপর, যে তিল দেখে তিনি পুরো মুখশ্রীর দিকে কিছুক্ষণ চেয়ে রইলেন। আকস্মিক তার বুকে কাঁপন ধরে যায়। তিনি কাঁপা হাতে মেয়ের বাহু চেপে ধরে বলেন, এই মেয়ে, তুই আমার বাড়ির চৌখাট কি করছিস? তোকে এখানে কে এনেছে? এই অপায়া, শয়তান, কালো ছায়া কোনহানকার, তুই আমার বাড়ির ভেতরে কেমনে? কথার দায়ে ঝট করে ধাক্কা দেয় মেয়েটিকে। মিসেস ফেরদৌসির কাজে খাদিজা বেগম সহ সবাই অবাক হয়ে গেলেন। আফরাজার চোখমুখ শক্ত হয়ে গেল। হাত মুষ্টিবদ্ধ করে তৎক্ষণাৎ নাজিবাকে উঠিয়ে বুকের সাথে চেপে ধরে দাঁড় করিয়ে নেয়। মায়ের দিকে শান্ত দৃষ্টিতে চেয়ে বলে, দেখুন, কয়েক মাসের জন্য এদেশে এসেছেন, শান্তিভাবে থেকে চলে যায়েন, কিন্তু প্লিজ এর মাঝে আমার বিবিজানকে কোনো ক্ষতি করবেন না। বিবিজান শুনে মিসেস ফেরদৌসি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। জনাব ইসমাইল ফাহিম বউকে আঁকড়ে ধরেন। মাকে দেখে বাবার দিকে অসহায় দৃষ্টিতে চাইল আফরাজ। ছেলের অসহায় চাহনি দেখে সহ্য হলো না তার। তিনি চোখের ইশারায় আন্তস্ত করেন যে তিনি সামনে নেবেন বিষয়টা। খাদিজা বেগম নাজিবার মাথায় হাত বুলিয়ে বলেন, হয়তো তোমার সাথে কোনো না কোনো সত্য জড়িয়ে আছে, যা দেখে আমার বৌমা ওভাবে কটু কথা বলে ফেলেছে। তুই সেগুলো মনে নিস না, শাশুড়িকে মা ভেবেই আপন করে নিস। আর আমি জানি এই কাজ তুই সহজেই করতে পারবি। শাশুড়ির আক্রমণে খারাপ কষ্ট লাগলেও পরক্ষণে দাদি শাশুড়ির কথায় সে বুঝতে পারল হয়তো কোনো কারণে তিনি এরূপ আচরণ করেছিলেন। খাদিজা বেগম বৌমার কাছে চলে যান। আফরাজ চারপাশে কাউকে দাঁড়ানো না দেখে বিবিজানকে চেপে ধরে। নাজিবা ভুরু কুঁচকে তাকিয়ে ছাড়তে ইশারা করে। আফরাজ ছাড়ার বদলে উল্টো চুমু দিতে ইঙ্গিত করে। নিজের চোখজোড়া বন্ধ করে আমন্ত্রণ জানায়। নাজিবা ব্যঙ্গ করে হেসে আফরাজের গালে চাপড় মারে। বিরক্তের চোটে গরম চোখে তাকিয়ে ইশারা করে বোঝায়, কি? নাজিবা কালো পোশাক পরিহিতা গার্লসের দিকে ইশারা করে। আফরাজের মাথা গরম হয়ে যাচ্ছে। মেয়েটা তালবাহনা করে চুমুটা নিতে দিচ্ছে না। গরম চোখে গার্ডসের দিকে তাকিয়ে বলে, কি রে ভাই, তোরা কি গর্ধব নাকি? দেখতেছিস তোদের বস তোদের ম্যামকে পটাচ্ছে, লজ্জা কেন দিচ্ছিস আমার বউটারে? এখন কি তোদের চোখ বন্ধ করতে আমন্ত্রণ জানাতে হবে? বলতে না বলতে নিজের পকেটের গার্ডেনের উপর হাত রাখে আফরাজ। গার্ড সহ পেছনের দিকে ফিরে যায়। নাজিবা হাঁ করে তাকিয়ে রইল। কি হলো ব্যাপারটা? সেও নাছোড়বান্দা আফরাজের গলায় ব্যান্ডেজ দেখে সেই জায়গায় দাঁত বসাতে নেয়, কিন্তু পারল না, কারণ এবার নাজিবার মতো করেই আফরাজ তার বিবিজানের ঘাড়ে দাঁত বসিয়ে চেপে ধরে। আহ! নাজিবা অস্পষ্ট চিৎকার করতে নিলে আফরাজ তার মুখ চেপে টেনে দেওয়ালের সাথে চেপে ধরে। আকবর দেখে শীষ বাজিয়ে বলে, আজকালের জেনারেশনের লাজ লজ্জা হয়ে গেছে। অলিতে গলিতে চুমাচুমি, কামড়াকামি চলছে। কবে যে দেশের উন্নতি হবে কে জানে। বিবিজানকে আগলে রেখে নিজ কার্য সাধন করতেই থাকে আফরাজ। বন্ধুর কথায় জট করে পকেটের গান বের করে তার দিকে নিশানা করে ট্রিগার নাড়ল। বেচারা আকবর গান দেখেই বোকার মতো হেসে বলে, আরে বন্ধু, কন্টিনিউ কন্টিনিউ, চুমো খেয়ে রাগকে কমাও। এখন থেকে আমি সাইনবোর্ড নিয়ে ঘুরবো, বউয়ের চুমো খাও আর রাগের 14 গোষ্ঠীকে উড়িয়ে দাও। সুন্দর না? আফরাজ গার্নের হ্যান্ডেল বরাবর আঙুল চাপে। আকবর চোখ গিলে বলে, আরে আমারও তো 1 গ্লাস সুমোর শরবত খেতে হবে, খেয়ে আসতেছি। ইউ দোস্ত কন্টিনিউ। পালিয়ে যায় আকবর। অন্যথায় আফরাজ নাজিবাকে কামড়ে ধরে রেখে পাজা কোলে করে রুমে নিয়ে যায়।
তন্মধ্যে নাজিবের মুখ চেপে রাখায় বেচারি করতে থাকে। কোনো ফায়দা হয় না। নাজিবাকে নিয়ে রুমের ভেতরে ঢুকে পা দিয়ে দরজা লাগিয়ে দেয়। সার্ভেন্ট গার্ডস সব যার যার মতো কাজে ধ্যান দেয়। আফরাজ, এই মেয়েটার সঙ্গে কালো ছায়া আছে। এই অপায়া মেয়ের তালাক দিয়ে দে। এর চেয়েও সুন্দরী মেয়ে আমি তোর সামনে এনে হাজির করব। বাবারে, তুই আমার একমাত্র নারীসেরা ধন। তোকে হারিয়ে পাগলি হয়ে যাব আমি। তালাক শব্দটি যেন নাজিবের পুরো শরীরে মাত্রাতিরিক্ত আগুন ধরিয়ে দেয়। তার ঠোঁটজোড়া কাঁপছে। শাশুড়ির দিক থেকে মুখ ফিরিয়ে বিড়বিড়িয়ে বলে, আফরাজ শুধু আমার, আর কারো না। আমি ওনাকে ভীষণ ভালোবাসি। অপমানে সে নিজের সাথে কথা বলতে লাগে। বেবিজানের মানসিক অবস্থা অবনতি দেখে তৎক্ষণাৎ নাজিবাকে আগলে মায়ের দিকে তাকিয়ে বলে, আম্মু, যে শব্দটা আপনি মুখ থেকে বের করলেন সে শব্দটা মন থেকে মুছে নেন। কারণ মেয়েটা শুধু আমার বউ না, আমার শরীরের অর্ধেক অংশ বহনকারী নারী। যে শব্দটা উচ্চারণ করেছেন তা দিয়ে কিন্তু আপনি আমাদের বিবাহ বন্ধনকে অপমানিত করছেন আম্মু। আপনি না হয় কথাগুলো তাকে বলেন, এর রেশ আমার শরীরেও বাঁধল। মাফ করবেন আম্মু, আপনার কথা আমি রাখতে পারছি না। অন্যথায় আপনি অসুস্থ দেখেই আপনার বৌমা আপনার চিন্তায় আমাদের হানিমুন ট্যুর পিছিয়েছে। না হলে এই মুহূর্তে আমরা এয়ারপোর্টে থাকতাম। চোখের জল মুছে নাজিবা স্বামীর বাহু চেপে ধরল। চুপ হয়ে যায় আফরাজ। তার কণ্ঠস্বর শান্ত শোনালেও হৃদয়ের তেজ স্পন্দন বলে দিচ্ছে সে সইতে পারছে না তার বিবেচনার অপমান। আকবর আর কুসুমা একপাশে দাঁড়িয়ে আছে। মিসেস ফেরদৌসি ছেলের শান্তবাণী শুনেও না শোনার ভান ধরে নিজের স্বামীকে বলেন, ছেলে নিজেকে বেশি লাইক বানিয়ে ফেলেছে, অথচ সে এক নম্বরের ঢেঁড়স, সেটা সে বুঝতে চাইছে না। আরে আপনি হলেও একটু বোঝান না। এই মেয়েটা কালো ছায়া। এই বাড়িতে থাকলে পুরো বাড়ি কালো ছায়া ভরপুর করে দেবে। আফরাজ মায়ের কথায় নিজের নামে ঢেড়স উপাধি শুনে বাকি সদস্যদের দিকে তাকায়। তারা সকলে আফরাজের চেহারার দিকে তাকিয়ে রাগান্বিত মুহূর্তেও হাসি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। জনাব ইসমাইল বউয়ের কথায় বিরক্তের মুখ ভেটকিয়ে বলেন, তুমি একটু চুপ করলেই সব কালো ছায়া দূর হয়ে যাবে। না হলে কালো ছায়া না, জিন ভূত সবগুলো এসে হামলে পড়বে। স্বামীর কথায় অগ্নি দৃষ্টিতে তাকান মিসেস ফেরদৌসি। জনাব ইসমাইল হকচক খেয়ে বলেন, আফরাজ, তোমার মা আসলেই ঠিক বলেছে। এ মেয়ে রূপবতী গুণবতী, তোর জন্য পারফেক্ট। এর সাথে আবারও আমাদের সামনে বিয়ে করা উচিত। তোর বিয়ে নিয়ে আমাদের স্বপ্নও পূর্ণ করতে হবে। মিসেস ফেরদৌসি মুখ হা হয়ে যায়। তিনি ভাবতে লাগলেন সে কখন এসব বলল। স্বামীর কথা রীতি টানতে চাইলে জনাব ইসমাইল বউকে এক হাতে আগলে নেয়, যেন তিনি মোটেও কথা বলতে না পারে। বউকে ফাঁদে ফেলতে বলেন, বৌমা, তুমি তো মাশাআল্লাহ সুস্বাদু চা বানাতে পারো। তোমার শাশুড়ি মশলা চা কিন্তু অনেক পছন্দের। জানো, কখনো কখনো তোমার শাশুড়ি কাজু বাদামের চায়ের জন্য ছটফট করে। মাঝরাত হলেও আমাকে ঘুম থেকে উঠিয়ে কাজু বাদামের চায়ের আবদার করত। এই নালায়েক যখন তোমার শাশুড়ির পেটে ছিল তখন কত যে কাজু বাদাম খেয়েছিল। ভাবছিলাম আমার ছেলেটা সেরা গুণে গুণান্বিত হবে, কিন্তু আম্মার থেকে কাহিনী শোনার পর বুঝছি কাজু বাদাম খেয়েও ঢেঁড়স পয়দা হলো একটা। কি আর করার, এই ঢেঁড়সটারে একটু দেখে রেখো। একবার না পারছে হা হা করে হেসে ফেলে। নাজিবা শ্বশুর শাশুড়ির কথায় নিজেকে হাসা থেকে নিয়ন্ত্রণ করে রেখেছিল, কিন্তু আকবর ভাইয়ের হাসি দেখে সেও তাল মিলিয়ে হেসে ফেলে। আফরাজ দাঁতে দাঁত চেপে নিজের বাবার দিকে চেয়ে বলে, হয়েছে আপনাদের? এবার আমি বউকে নিয়ে রুমে যেতে পারি? জনাব ইসমাইল আগুনকে আর গোলা করতে চাইলেন না। গলা ঝেড়ে সবাইকে যার অনুমতি দেন। খাদিজা বেগম বইমার মাথায় হাত বুলিয়ে দিতে থাকেন। মিসেস ফেরদৌসি স্বামীর কথায় মন না দিলেও তার বুকের ভেতর কেমন বিষাক্ত অনুভূতি হচ্ছে। বৌমার অশ্রুমাখা দৃষ্টিতে তিনি যে ঘায়েল নয় তেমনটা মোটেও নয়, বরঞ্চ তিনি নিজেও মেয়েটার চোখের অশ্রু সহ্য করতে পারছেন না। মুখে তিনি যতই সুন্দরী মেয়ে হাজির করার কথা বলুক না কেন, নাজিবার মতো গুণবলী অন্য মেয়েদের মাঝে হারিকেন দিয়ে খুঁজলেও পাওয়া যাবে না। তিনি আর না ঘেঁটে চুপটি করে শুয়ে রইলেন। নাজিবাকে ছাড়াই আফরাজ চলে গেল রুমে। সে স্পষ্ট খেয়াল করেছে স্বামীর মুখে রাগের ছাপ। হয়তো তার বাবা সাময়িক হাসি ঠাট্টা করেছে, কিন্তু তার মায়ের বলা কথাগুলো সে ভাবনা থেকে সরিয়ে নেয়নি। স্বামীর দিক থেকে চোখ সরিয়ে শ্বশুরের দিকে তাকায় নাজিবা। তিনি মৃদু হেসে পরিস্থিতি সামাল দিতে আফরাজের যাওয়ার দিকে ইশারা করেন। নাজিবাও সময় ব্যয় করল না, দ্রুত পায়ে হেঁটে রুমের দিকে গেল। মিসেস ফেরদৌসি নাজিবার যাওয়ার দিকে তাকিয়ে রইলেন। পাশে পাশে স্বামীকে ধরে আনমনে বলেন, মেয়েটা অবিকল তার মায়ের মতোই রূপ, গুণ আর বুদ্ধি পেয়েছে। কোনো পরিবর্তন নেই মেহেজাবিন আর তার মেয়ের মতো।
বউয়ের কথা জনাব ইসমাইল ভুরু কুঁচকে মানে বলেন। খাদিজা বেগমও ছেলের প্রশ্নের সুরে বৌমার দিকে তাকান। দুজনের এরূপ চোখের দৃষ্টি দেখে থতমত খেয়ে যান। আমতা আমতা করে বলেন, অপায়া মেয়ে, কিসের গুণ হে? গুণ শুধু কুসুমের মধ্যেই আছে। ওই মেয়েটাও অযোগ্য মনে অযোগ্য। জনাব ইসমাইলের ব্যঙ্গ করার মতো ভান ধরে বলে, ওই মেয়েটা যোগ্য মানে যোগ্য। স্বামীর সাথে বিরক্তি করতে নিলে জনাব ইসমাইল কাজের বাহানায় এক প্রকার পালিয়ে যায়। খাদিজা বেগম ছেলের বের হওয়ার অপেক্ষায় ছিলেন। তিনি বৌমার হাত চেপে ধরে জিজ্ঞেস করে, বৌমা দেখো, আমার ছেলের থেকে কথা লুকিয়ে রাখতে পারো, কিন্তু এই মায়ের থেকে কিছু লুকিয়ে রেখো না। বলো, নাতবর সাথে অমন কটু আচরণ কেন করলে? নাকি তুমি এখানকার টিপিক্যাল শাশুড়িদের মতো আচরণ করতে চাও? কথাটি শুনে ছলছল চোখে শাশুড়ি দিকে তাকায় মিসেস ফেরদৌসী। কান্নাময় সুরে বলেন, মা, নাজিবা এমন একজন মেয়ে যাকে দেখতেই তার মাকে বলেছিলাম তার মেয়েকে আমি আমার ছেলের বউ করতে চাই, কিন্তু কখনো ভাবিনি ওই ছোট একটা মেয়ের সঙ্গে বজ্জিনও চলাফেরা করত। খাদিজা বেগম চমকে গেলেন। তিনি বলার জন্য তাগিদ দেন। মিসেস ফেরদৌসী মুখ খোলার পূর্বেই আম্মু ডাক শুনে থমকানো দৃষ্টিতে সামনে তাকায়। আফরাজকে গম্ভীর দৃষ্টিতে চেয়ে থাকতে দেখে ঢোক গেলেন। নিবিড়ে দরজাটা লাগিয়ে মায়ের পাশে গিয়ে বসে পড়ে। খাদিজা বেগম চুপ করে রইলেন। আজ বহুদিন পর যদি মা ছেলের অভিমানটা ভেঙে যায়, সেই আশায়। মিসেস ফেরদৌসী ছেলেকে সন্নিকটে দেখে আবেগে কেঁদে ফেললেন। মাকে আলতো হাতে জড়িয়ে ধরে আবারও আধুরি গলায় আম্মু বলে ডাকলো আফরাজ। মিসেস ফেরদৌসী জবাবে বলেন, হ্যাঁ রে বাবা, আজ এতদিন পর যে তোর মায়ের বুকে শূন্যতা পূর্ণতায় ভরে গেল। এই বুড়ি মায়ের জন্য হলেও ছেড়ে যাস না কখনো। তোর সব কথা মানবো আর কখনো কিচ্ছুটি বলবো না। আপনি আমার আম্মু। আপনি যদি শাসন না করেন তাহলে সঠিক পথ পাবো কেমনে? আম্মু, আপনিও একটু বুঝেন। ওই মেয়েটাকে আপনি পছন্দ করেছেন, সেটা আমি বুঝেছি। কেমনে? কারণ আপনার চোখে মেয়েটির প্রতি মমতাবোধ দেখতে পেয়েছি। এটাও কম কিসে? ওই মেয়েটাই আপনার সুস্থতার জন্য আজ বিকেলের ফ্লাইট ক্যান্সেল করেছে। এমনকি আপনার পছন্দনীয় খাবার নিজ হাতে তৈরি করেছে। আপনার কাছ থেকে সে মামা গন্ধ পাওয়ার লোভে আপনার অজ্ঞানরত অবস্থায় বার কয়েক হাত পা মালিশ করেছে। নিজের স্বামীকে সেবা করেই সে দ্রুত আপনার শিউরে এসে বসেছিল। এমন মেয়েটিকে আপনি কী অর্থে অপায়া বলতে পারলেন? বলার পরও খেয়াল করেছিলেন যে আপনার কাছ থেকে সরেনি। আব্বু যেতে বলার পর চলে গিয়েছিল। ছেলের কথায় মিসেস ফেরদৌসী ছেলের হাতের উপর হাত রেখে বলেন, বাবারে, আমি ইচ্ছাকৃত এসব করছি যাতে তোর জীবন রক্ষা পায়। তোর সে সময়ের ক্ষতির কথা ভাবলেও আমার শরীর কেঁপে ওঠে। আমার আর তোর বাবার একমাত্র সন্তান তুই। আম্মু, আমার উপর বিশ্বাস রাখো। আপনাকে এখন যা বলবো তা মন দিয়ে শুনিয়েন। আফরাজ নাজিবার অতীতের বলা প্রতিটা কথা তুলে ধরে, তারপর তীব্র বেদনার শ্বাস ফেলে বলে, আম্মু, আমার কি আসলেই কিছু হয়েছিল? কেন নাজিবা আমাকে নিয়ে এসব কথা বলল? আপনার কথা থেকে অর্ধেক তথ্য পেলে গেলে ক্রিমিনালকে ধরা কোনো বড় ব্যাপার নয়। ছেলের প্রতিটা কথা শুনে মিসেস ফেরদৌসী আফসোস বোধ করলেন। দীর্ঘশ্বাস ফেলে বলেন, ঠিক আছে বাবা, আমি মন থেকেই মানিয়ে নেব। কিন্তু খেয়াল রাখিস, মেয়েটা হীরের টুকরো। হারালে তুই হেরে যাবি। তোর করা প্রশ্নের সত্যতা আছে। বলতে গেলে স্বাভাবিকভাবে এটাই সত্যি যে নাজিবার বলা কথা মিথ্যা নয়, বরং তোর জীবনে মেয়েটা ছিল বলেই তুই চঞ্চল হতে শিখিয়েছিলি। জানিস, তোর তখন 9 বছর বয়স। তুই খেলার মাঠে একলা খেলতি, কারণ তোর স্বাস্থ্য একটু বেশিই ভালো ছিল। এখনের মতো ফিটফাট ছিল না। তাই খেলার মাঠে ছেলেরা তোকে মোটু বলে তাড়িত করত। তুই সেই বেদনায় পুকুর পাড়ে গিয়ে সময় কাটিয়ে বাসায় ফিরতি। বাসায় আমি আর তোর বাবা চেষ্টা করতাম যেন তুই সবসময় হাসি খুশি থাকিস। কিন্তু সাময়িক হাসি তুই হাসলেও বাহিরের জগতে গেলে তোর চোখ মুখ বেদনা স্পষ্ট বুঝতে পারতাম আমরা। কিন্তু একদিন তোকে দেখে আমরা দুজনেই চমকে গেলাম। কেন জানিস? কারণ প্রথমবার তুই বাসায় এসেছিলি হাঁপাতে হাঁপাতে, যেন তুই কারো সাথে দারুণ ফুটবল খেলে ক্লান্ত হয়েছিস। তোর শার্টের অবস্থাও কাহিল ছিল। আর তোর মুখের সেই উপচে পড়া হাসি দেখে আমাদের মনে শান্তি বইছিল। এরপর থেকে তোকে হাসি খুশি থাকতে দেখে তোর বাবা বলেই ফেলেছিল যে তোর চেহারায় হাসি ফোটানোর দায়িত্ব নিয়েছিল তাকেই তোর বাবা তোর বউ বানিয়ে নিয়ে আসবে। সেই কথার সূত্র ধরে তোকে কথার জালে ফেললাম। তুইও বোকার মতো নাজিবার সব কথা বলতি। এই এমন অমন আমি শুনে মাঝে মাঝে হিংসাও করতাম, কারণ আমার ছেলে তো কখনো এত প্রশংসা আমার করলো না। অথচ ছোট ওই মেয়েটা কেমনে আমার ছেলেকে পাগল করে দিল। তার কয়েকদিন পর খেয়াল করলাম তুই আবারও গম্ভীরমুখী হয়ে গেলি। তাও তুই ওই মেয়ের কাছে যাওয়া থামাস নাই। 2-3 দিন ধরে কেন তোর মন খারাপ থাকছে?
চিন্তা করে জানার জন্য তোর পিছু নিলাম। তোর পিছে গিয়ে দেখলাম তুই একজনের বাসায় ঢুকছিস। আমিও সময় নষ্ট না করে ঢুকে পড়ি। তখন এক মহিলাকে দেখে নিজেরই অবাক হয়ে গিয়েছিলাম। এত সুন্দর মহিলাটি। আর ওই মহিলাটি কে জানিস? তোর শাশুড়ি মেহজাবিন সিরাত। তোর শ্বশুরকে তখনও জানতাম না। তোর শাশুড়ি আমাকে দেখে খবর নিলেন। তোর আসা যাওয়ার তিনি মোটেও পছন্দর নজরে দেখছেন না। তাই তো আমাকে দেখা মাত্র আপ্যায়ন করায় ব্যস্ত হয়ে গিয়েছিলেন। তখন তোকে খেয়াল করলাম তুই অসুস্থ নাজিবের কাছে বসে তার কপালে জলপট্টি দিচ্ছিস। নাজিবের মায়াময় চেহারার দিকে তাকিয়ে তুই মৃদু কাঁদছিলি। তারপর থেকে তোর সাথে আমিও নাজিবের বাসায় যেতাম। হঠাৎ এমন এক সত্যের মুখোমুখি হলাম যা আমার শরীরকেও কাঁপিয়ে দিয়েছিল। মায়ের শেষের কথায় আফরাজ বড়গোজকে জিজ্ঞেস করে, কি এমন সত্য আম্মু যার জন্য আমার স্মৃতি মুছে গেল? নাজিবার সঙ্গে কাটানো খুনসুটি ভুলে গেলাম। তোর রুমের মতো বালিশের নিচে কিছু কালো পাথর রাখা ছিল। কে রেখেছিল আমরা কেউ জানতাম না। ওই পাথরগুলো হুজুরকে দিয়ে জানার চেষ্টা করলাম যে পাথরগুলো কিসের আর কেন ব্যবহার করা হয়। তখন হুজুর জানায় তুই এমন কারোর সঙ্গে মিশেছিলি যে তোর জীবনের জন্য হুমকির স্বরূপ। এই কথা শুনে ভয় আমি তোর বাবাকে খোঁজ নিতে বললাম, কিন্তু কোনো সন্ধান পাইনি। তোকে নিয়ে চিন্তিত থাকতাম। ছলে বলে চেষ্টা করতাম তুই যেন নাজিবের সঙ্গে না মিশিস, তবে তোকে থামানো যেত না। এইভাবে হঠাৎ তোর অ্যাক্সিডেন্টের কথা শুনলাম। তোর বাবারে অজানা এক লোক কল দিয়ে বলেছিল তোর কথা। তোর বাবা আর আমি দ্রুত হাসপাতালে পৌঁছাই। তোকে সেই লোকটাই বোধহয় হাসপাতালে এনেছিল, যে তোর খবর দিয়েছিল। কিন্তু তাকে আমরা কোথাও পাইনি। সেই লোক তোর সাথে হওয়া ঘটনা আমাদেরকে কলেই বলেছিল। নাজিবার সঙ্গে থাকা বদজিনে তোর উপর আক্রমণ করেছিল। কোনো সাধারণ আক্রমণও নয়, বরঞ্চ তোকে ছাদ থেকে ধাক্কা দিয়েছিল, যার কারণে তুই মাথায় গভীর আঘাত পাস। ওই আঘাতে তোর 4 মাসের স্মৃতি হারিয়ে যায়। নাজিবের স্মৃতি তুই ভুলে যাওয়ায় আমরা খুশি হয়েছিলাম, কারণ মেয়েটা তোর জীবনে ওই দুর্ঘটনা ঘটিয়েছিল। এমনটাই মনে হতো আমাদের। ঘৃণা ক্ষোভ জন্মেছিল তার প্রতি। তোর বাবাও চিন্তা করলো এই অভিশপ্ত শহরে আর থাকবে না। দেশের বাহিরে ব্যবসা করার সুবিধার্থে তোর দাদিসহ আমরা বিদেশে চলে যাই। তুই তখন স্বাভাবিক আমাদের সাথে মিশে থাকতি। অতঃপর তোর মনে নাজিবার সাথে হওয়া ঘটনাও আর জানা হলো না। আমরাও চাইনি তার কথা তোর মনে পড়ুক। একটা কথা আছে না, ভালোবাসা সত্য হলে মুখোমুখি হতে হবে। তোদের সাথেও তেমনটা হলো। তোর দাদির কাছ থেকে শোনার পর মনে হলো হয়তো আল্লাহ চেয়েছেন বলে তোরা এত বছর পর একে অপরের অটুট বন্ধনে বেঁধে গেলি, যেখানে জিনের প্রবেশ করাও কঠিনতম। তারপর তোর দাদি বিদেশের কালচারে অনভ্যস্ত হওয়ায় দেশে ফিরে আসেন। দাদির সঙ্গে আসতে তুইও কান্নাকাটি জুড়ে দিয়েছিলি, কিন্তু তোর বাবা তখন মানেনি। তাই তোর দাদি একলা দেশে এসে তোর বাবার ব্যবসা আর জমিজমার দেখভাল করতেন। অবশ্য তোর বাবাও সব ব্যবস্থা করে দিয়েছিল, তাই তোর দাদিও নিশ্চিন্ত থেকেছিলেন। তোর দাদির সঙ্গে আকবরও ছিল। কিন্তু তুই যখন 20 বছরে পা দিলি, তখন তুই অদ্ভুতভাবে দেশের জন্য টান অনুভব করতি। বারবার আমাকে দেশে যাওয়ার কথা বলতি, যা আমি বিপদ আশঙ্কা ভেবে অশোনা করতাম। কে জানতো ওই ভাবনার রেশ ধরায় ছেলে আমার অভিমান করে চুপে চুপে দেশে চলে আসবে। যাই হোক, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আফরাজ তার স্মৃতির সম্বন্ধে জানতে পেরে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। তৎক্ষণাৎ মায়ের গালে চুমু দিয়ে বিবেচনের কাছে ছুটে যায়। আপনি আমাকে কী কারণে চড় মারলেন আফরাজ? আমি তো আপনার কোনো কথা অমান্য করিনি। তবুও। কথার সমাপ্তির পূর্বে পুনরায় ঠাস চড়ের শব্দ হলো। এই নিয়ে আরেকবার চড় মারল আফরাজ। একেবারে নীরবতা ছেড়ে গেল রুমের মধ্যে। বিবেচনের নিশ্চুপতা যেন আফরাজের মেজাজ খারাপ করে দিল। রাগান্বিত গলায় চিৎকার দিয়ে বলে, দাহাবে হেসানের সাথে কিসের সম্পর্ক তোমার, হ্যাঁ? খেয়াল করলাম আজকাল তোমার মোবাইলে কল লিস্টে তার কলের আনাগোনা চলছে। আমি তো ব্যস্ত থাকায় তোমার ফোন অবধি দিতে করতে পারি না। তাই বলে অন্য পুরুষের সাথে তুমি রংতামাশায় মগ্ন হবে? স্বামীর হাতে চড় খেয়ে প্রথমত আশ্চর্য হয় নাজিবা, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে কথাগুলো শুনে তীব্র রাগ পেয়ে যায় নাজিবার। স্বামীর মুখে অবাঞ্ছিত কথা শোভা পেল কেমনে, বোঝার চেষ্টা করলো সে। তার চরিত্রের উপর আঙুল তোলার আগেই উপড়ে ফেলব নাজিবা। আফরাজকে ধাক্কা দিল। বিবেচনের আকস্মিক ধাক্কা সামলাতে না পেরে কার্পেটের উপর পড়ে যায়। তার কারণে মাথায় হালকা আঘাতও পেল। আহ করে মাথায় হাত ধরে উঠে বসে। নাজিবার রাগ দমে গেল। স্বামীকে আঘাত করাটা মোটেও ইচ্ছে ছিল না, বরং শুধু চুপ করাতে চেয়েছিল। তাই সে আফরাজকে ছুঁতে নিলে এক ঝাটকায় তার হাত সরিয়ে দেয়।
নাজিবা অবাক চাহনি নিয়ে বলে, দেখুন, আই এম সরি। আমি ইচ্ছে করে আপনাকে আঘাত করতে চাইনি। আপনি আমার ব্যাপারে খারাপ কথা বলতে নিচ্ছিলেন, যেটা আমার সহ্য হচ্ছিল না। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমাকে দেখান কোথায় বেশি ব্যথা লাগছে, বলুন আমায়। নাজিবাকে শুতে দিল না, বরঞ্চ সে নিজ দায়িত্বে নিজের মাথায় মলম লাগিয়ে নেয়। কথাবিহীন রুম থেকে বেরিয়ে যায়। নাজিবার চোখজোড়া কান্নায় ভরে গেল। সে দু হাতে মুখ চেপে ফুপিয়ে কাঁদতে লাগলো। খানিক বাদে কাঁধে কারো হাতের স্পর্শে চমকে তাকায়। শাশুড়িকে দেখে ইতস্তত বোধ করল নাজিবা। কোনো মতে চোখ মুছে বসা থেকে দাঁড়িয়ে যায়। মিসেস ফেরদৌসী নাজিবার বাহু ধরে বিছানায় বসিয়ে দেন। নিজ হাতে পানির মগ এগিয়ে দেন। নাজিবা বিব্রত অবস্থায় পানির মগে চুমুক দিয়ে পান করে ফেলে। শাশুড়ি মায়ের সামনে এরূপ অবস্থায় পড়া কতটা লজ্জার তা সে হাড়ে হাড়ে বুঝতে পারছে। মিসেস ফেরদৌসী বৌমাকে নিশ্চুপ দেখে স্বেচ্ছায় কথা বলতে আগ্রহ দেখালেন। বৌমা, আফরাজের সাথে কোনো কারণে রাগারাগি হয়েছে? আজ প্রায় ৫-৬ দিন ধরে দেখছি তোমরা এক ছাদের নিচে থেকেও কোনো কারণে যেন দূরত্ব বহন করছো। এমনটা হওয়ার কারণ জানতে পারি কি? আম্মু, আপনি যেমনটা ভাবছেন তেমনটা নয়। আসলে একটু রাগারাগি করেছেন উনি, এর চেয়ে বেশি কিছু নয়। কৌশলে চরের কথাটা চুপিয়ে নেয়ার চেষ্টা করে জোরপূর্বক হাসল নাজিবা। মিসেস ফেরদৌসী বুঝতে পেরে তাচ্ছিল্য হাসি দিয়ে বলে, তুমি বুঝি আমাকে শিখাচ্ছ বৌমা? জানো কি তোমার এসব দিন আমি পার করে এসেছি, তাই শিখিয়ে লাভ নেই। বলো কি হয়েছে? মায়ের সাথে যদি ভাগাভাগি না করো তবে সুরাহ পাবে কেমনে? আর আমার ঢেড়সকেও তো একটু মজা বোঝাবে, তাই না? নাজিবা কষ্ট ভুলে হেসে ফেলল, যা তৃপ্তি সহকারে দেখতে লাগলেন মিসেস ফেরদৌসী। তিনি নাজিবার চিবুক ধরে মুখখানির উপর দোয়া পড়ে ফু দিলেন। তার মাথায় হাত বুলিয়ে বলেন, মা, এবার বলো কি হয়েছে? মনে কষ্টের কথা জমিয়ে রাখলে মানসিক কষ্টে তোমার শরীরের অবনতি হবে, তাই নির্দ্বিধায় বলে ফেলো। নীরব হয়ে গেল নাজিবা, তবুও বিব্রতবোধক কণ্ঠে বলে ওঠে, জানি না আম্মা কি হয়েছে ওনার। আজ কয়েকদিন উনি আমার ফোন নিয়ে ঘাটাঘাটি করছেন। আমিও এসবে মন দেইনি, কারণ সামনের মাসে মিড টার্ম এক্সাম, তাই পড়তে হচ্ছে। এখনও প্রথম সেমিস্টারের 6 মাসের মধ্যে মাত্র 1 মাস শেষ হবে। হানিমুন ট্যুরটা তো ক্যান্সেল করতে চেয়েছিলাম, কারণ কুসুমা ভাবি প্রেগনেন্ট, কিন্তু কুসুমা ভাবি নিজ মুখে অস্বীকৃত দিয়ে আমাকে আর আফরাজকে যেতে বলে। ভাবির ওই অবস্থায় ছেড়ে যেতে মন চাইছিল না। আকবর ভাইয়ার ভাবি মিলে আমাকে মেন্টালি সাপোর্ট দেওয়ায় পর সিদ্ধান্ত নিয়ে নিলাম যে মিড টার্মের পর 1 সপ্তাহ ছুটি দেওয়া হবে, তখন আমরা হানিমুনে যাব। তিনিও দ্বিমত করেননি, কারণ উনিও বলেছিলেন 1 মাসের জন্য ব্যবসাভিত্তিকে বিদেশে যাবেন। মন খারাপ হলেও মানিয়ে নিয়েছিলাম, কিন্তু যে কয়েকদিন ভার্সিটি যাওয়ার আশা শুরু করলাম, ওনার স্বভাব বদলে গেল। যেন আমার ভার্সিটিতে যাওয়া আসা উনি মোটেও পছন্দ করছেন না। তার উপর আজকে উনি আমার ক্লায়েন্টের লেকচারার দাহাব এহসান স্যারের সাথে আমার নাম মিলিয়ে অসভ্য কথা বলতে চাইছে, যা আমি সহ্য করতে না পেরে কান চেপে ধরতে নিলে হাতের ধাক্কা লেগে যায় আফরোজের সাথে। এতে উনি পড়ে একটু ব্যথাও পায়। আমি দেখতে চাইলেও দেখতে দিলেন না, রাগ করে চলে গেলেন। বৌমার প্রতিটা কথা শুনে তিনি সন্দেহের কণ্ঠে বলে, দাহাব এহসানের সাথে কেন তোমার নামে কটু কথা বলল সে? তুমি কি পরপুরুষের সাথে হাঁটাচলা করছো? শাশুড়ি মায়ের গম্ভীর্য ভরা গলায় নাজিবা থতমত খেল। তৎক্ষণাৎ মাথা নেড়ে না বুঝিয়ে বলে, এমনটা না আম্মা, আমি তো দাহাব স্যারকে শুধু স্যারই ভাবি। উনিই আমাকে একলা ফেলে যেমনি তেমনি কথা বলতে চাইতেন। এই যে আপনাকে বললাম, কল লিস্টে স্যারের নাম্বার দেখে উনি রাগারাগি করলেন, অথচ আমি স্যারের কোনো কলের ব্যাপারে জানিই না। অবশ্য স্যার জিজ্ঞেস করেছিলেন আমি কেন তার কল রিসিভ করি না, কিন্তু এর জবাব না থাকায় আমি মুখ ফিরিয়ে চলে এসেছিলাম। এরপর থেকে স্যার ওনার গাড়িতে উঠতে বাড়াবাড়ি করতেন, যেন উনি আমাকে পৌঁছে দিতে পারেন। তাই ভয়ে আমি নিজেকে ওনার কাছ থেকে সরিয়ে নিতে থাকি। এসব ব্যাপারই হয়তো উনি জানতে পেরেছেন। কিন্তু আম্মা, আপনি বলুন, এতে কি আমার দোষ ছিল? কথার স্বরে কান্না ভাবটা চলে এসেছে নাজিবার গলায়। মিসেস ফেরদৌসী বউকে আগলে নেন মেয়েকে। ছোট বাচ্চার মতো মায়ের গন্ধ পেয়ে বুকের সাথে গুটিয়ে গেল নাজিবা। আজ বহু বছর পর সে মায়ের স্পর্শ পেল। কান্নার মাঝেও সুখ অনুভব করল। আড়ালে আফরাজ তৃপ্তির হাসল। সে রেগে লাইব্রেরির মতো পায়চারি করছিল। সে জানত তার বিবেচনায় মন খারাপে নিজের শরীরকে কষ্ট দিত। তাই বুদ্ধি করে সে তার মাকে ফোন দিয়ে রুমে যেতে বলে। তার মাও বিনা বাক্যে ব্যয় করে ছেলের বেডরুমে চলে যান। সেখানে গিয়ে ছেলের ফোন করার কারণ বুঝতে পারলেন। কার্পেটের উপর হাঁটুতে মুখ গুজে বৌমাকে কাঁদতে দেখলেন।
আফরাজ ভাবনা ছেড়ে পুনরায় লাইব্রেরির মতো চলে এলো। সে রুমের বাহিরে দাঁড়িয়েছিল, কারণ তার মা রুমে এসেছে কিনা তার একবার পরখ করতে। মাকে দেখে সে নিশ্চিন্তে লাইব্রেরির রুমে ফিরে গেল। তার ইচ্ছে করছে বিবিজানকে বুকের মতো চেপে ধরে চোখের পানি নিজ হাতে মুছে দেওয়ার। অনুতপ্তায় সে নিজের রকিং চেয়ারে বসে চোখ বুজল। রকিং চেয়ারে দুল খেতে খেতে ভাবনায় ডুব দিল। পূর্বের ঘটনা। যখন থেকে আফরাজ তার স্মৃতি সম্পর্কে জানতে পারল যে নাজিবাই তার ছোটবেলার খেলার সঙ্গে এবং বর্তমানে তার অর্ধাঙ্গিনী, তখন থেকে সে নিজের আচরণ স্বয়ংসম্পূর্ণ পরিবর্তন করে নেয়। প্রতিনিয়ত নাজিবের প্রতিটা কাজে খেয়াল রাখা শুরু করে। কোনো ব্যথা পেলে তৎক্ষণাৎ সেই ব্যথা উপশমের জন্য তরজড়ো লাগিয়ে দেয়। কোনো কাজ করলে সেও তার সঙ্গে থাকবে, না হয় কলের মতো তাকে দেখতে থেকে কাজ করবে, এই শর্ত জুড়ে দেয়। স্বামীর কাণ্ডে নাজিবা ক্লান্ত হয়ে গিয়েছিল। তার স্বামীর পাগলামি ওতপ্রোতভাবে নাজিবার হৃদয় রাঙিয়ে দিতে লাগলো। কুসুমা ভাবিকে তো আকবর কাজে হাতে দিতে বারণ করে দিয়ে দিছে, কারণ সে প্রেগনেন্ট। এই নিয়ে 3 সপ্তাহ চলছে। তার প্রেগনেন্সির ব্যাপারে যেদিন আকবর শুনল, সেদিন খুশিতে যেন পাগলামিপনা ছাড়িয়ে দিয়েছিল। সে তার অনাথ জীবনে এত ভালোবাসা কামনাও করেনি, অথচ আল্লাহ তাকে ভরিয়ে দিচ্ছেন। সম্ভবত হচ্ছিল আফরাজের কারণে। তার বউ প্রেগনেন্ট শুনে সর্বপ্রথম বন্ধুকে জড়িয়ে ধরে কেঁদেছিল হাসি খুশি ছেলেটা। আফরাজও ব্যঙ্গ করে নেকপুল করতে থাকে। নাজিবা তো কুসুমা ভাবির আকপিস ঘুরতে থেকে প্রেগন্যান্সির কীরূপ অনুভূতি হয় তা নিয়ে জানার আগ্রহ প্রকাশ করত। কিন্তু নাজিবার বায়োডাটা চেক করার পর আফরাজ সিদ্ধান্ত নিল সে তার বিবিজানকে অনার্সে ভর্তি করিয়ে দিবে, কারণ তার এইচএসসি পরীক্ষার পর 1 বছর পার হয়ে গেল, অথচ নানাবিধ কারণে তার শিক্ষাময় জীবন থেমে গিয়েছিল। সেই ভিত্তিতে খুশির মহলে নাজিবার শিক্ষা ব্যবস্থা কোথায় বলে দেওয়া হয়, যা শুনে নাজিবা ভীষণ খুশি হয়। অনার্সের প্রথম সেমিস্টারে ফি পে করার 3 দিন পর ফ্রেশার্সের জন্য ওরিয়েন্টেশন ডে ডিক্লেয়ার করা হয়। আফরাজ শার্ট কোট প্যান্ট পরে নিজেকে স্টাইলিশ লুকিং দেয়। নাজিবা রাগে ফসে উঠে মুখ ভেটকিয়ে বলে, এত সুন্দর হওয়ার দরকার নেই। আমার নামের সাথে মিসেস অ্যাড করা আছে। আপনি যে আমার জামাই সেটা সবাই জেনেই যাবে। আফরাজ বাঁকা হেসে বলে, ভুল বললে বেবিজান, তোমার নাম মিস নাজিবা নুসরাত দেওয়ান, আর ম্যারিটাল স্ট্যাটাসে আনম্যারিড দেওয়া। যেন কেউ আমাদের সম্পর্ক না জানতে পারে সেই ব্যবস্থাই করে রেখেছি। এখন তো আমি মেয়েদের সঙ্গে ভাব নিতেই পারবো, রাইট? আফরাজের কথায় রাগে বালিশের তুলো ছুঁড়ে মারল নাজিবা। সেও কম কিসে, ওয়াশরুমে গিয়ে ঢিলাঢালা কটন সিল্ক 3 পিস পরে নেয়। চোখে কাজল আইলাইনার টেনে মুখে হালকা পাউডার মেখে নেয়। মাথার সুন্দর করে হিজাব পরে পিন আপ করে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায়। আফরাজ থ হয়ে গেল। নাজিবা হাতের কবজিতে আতর মেখে ব্ল্যাক মাস্ক পরে স্বামীর দিকে তাকায়। স্বামীর গোড়লাগা নজর দেখে সন্নিকটে গিয়ে চুলগুলো এলোমেলো করে দেয়। আফরাজের ধ্যান ফিরে বিবেচনের কাণ্ডে। তার নজর কাড়া সৌন্দর্য দেখে দাঁতে দাঁত চেপে বলে, এত সাজার কোনো দরকার ছিল না। যাও গিয়ে মুখ ধুয়ে আসো। তোমার ওরিয়েন্টেশন ডেতে গিয়ে বেসিক জিনিসগুলো দেখেই চলে আসবো আমরা। তাই এত রেডি শেডি হয়ে ছেলেদের হাতে ফেলতে হচ্ছে না। বাজেটের কোনো ছেলেও পাগলের প্রেমে পড়ে না। নাজবে মুখ ভেঙে মুখের পাউডার মুছে নেয়। তবুও তার সৌন্দর্য কমেনি, বরং মনে হচ্ছিল সৌন্দর্যটা দ্বিগুণ বেড়ে গিয়েছে। আফরাজ মনে মনে বলে, আজকের পর প্রতি ক্লাসের বাহিরে দাঁড়িয়ে পাহারা দিতে হবে, নাহলে বউ হারানোর সম্ভাবনা 100%। নিজের মতো করে কি বলছে, হ্যাঁ? যা বলার জুড়ে বলুন। আফরাজ নীরবে নাজিবার হাত ধরে গাড়িতে গিয়ে বসে পড়ে। ওরিয়েন্টেশন ডে সকলের জন্য উন্মুক্ত ছিল। অতঃপর আফরাজ আর নাজিবা স্বামী স্ত্রী হওয়ার কারণে একসাথে বসেছিল। সকল টিচারের পরিচিত দেওয়া হলো। এতে বেশ বোরিং ফিল করছে দুজন। অতএব আড়ালে দুজনে মোবাইলের মধ্যে লুডো খেলতে লাগে। হঠাৎ করেই হোস্টেলের ভাষণে এমন একটি নাম শুনল যে নামের মালিককে আফরাজ এই ভার্সিটিতে আশা করেনি। দাহাব এহসান, দ্য নিউ লেকচারার অব ফার্মেসি ডিপার্টমেন্ট। দাহাব এহসান নামটায় নাজিবাও চমকে সামনে তাকায়। আফরাজ চার চোখে বিষয়টা খেয়াল করে। দাহাব এহসানকে আপাদমস্তক চোখ বলিয়ে নেওয়ার পর নাজিবা শান্তির শ্বাস ফেল। কেননা স্টেজে উক্ত নামের মালিককে দেখতে আফরাজের বয়সী মনে হচ্ছে। একটুর জন্য তার মনে হয়েছিল তার অতীতের সৎদাদা বুঝি বর্তমানে ফিরে এলো। বুকের কাঁপনও স্বাভাবিক হয়ে যায়। আফরাজকে ইশারা করে আর খেলবে না।
সেও দুরুক্তি করল না। ধাবে হেসান লেকচারার হিসেবে তার বক্তব্য শেষ করে স্টেজ থেকে নেমে যায়। তাদের পেছনের সিট থেকে কয়েকজন ছেলে শীষ বাজিয়ে নাজিবের কাঁধে স্পর্শ করার স্পর্ধা করে। বিশ্রী হেসে নাজিবাকে উত্ত্যক্ত করতে লাগে।